বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন জাতীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মঈনুদ্দিন, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবার এসেছেন তৃতীয় মাত্রায়। উপজেলা নির্বাচনের প্রথম পর্ব, প্রথম ধাপ গতকাল অনুষ্ঠিত হলো এবং একটা ধারণা নির্বাচন কমিশন থেকে পাওয়া গেছে যে এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক পুরোপুরি ফিগারটা আমার কাছে নেই, ভোটের টার্ন আউট যতটা প্রত্যাশিত সেরকম মনে হয়নি, বা আমাদের নিজেদেরও খবর যা, তো সব মিলিয়ে আসলে এই নির্বাচন কেমন হলো বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। চ্যানেলের তৃতীয় মাত্রা আপনার সম্মানিত আপনি জিল্লুর সাহেবের আপনার উপস্থাপনায় এটা পায়োনিয়ার বলা যায়। সারা বাংলাদেশের টকশুর যে নিউ ডাইমেনশন, নিউ অ্যাপ্রোচ, সেটা তৃতীয় মাত্রাতে শুরু হয়েছে। এই চ্যানেল আয়ের দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমার এলাকার ব্রাহ্মণবাড়িয়া 2-এর সরাইল আশুগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি আমার সালাম, শ্রদ্ধা এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জানাই যে জনগণের বিপুল ম্যান্ডেটের মধ্য দিয়ে আমি দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়েছি। আজকে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর যদি এক কথায় দেই, একটু সময় নেবে দিতে, কারণ টার্ন আউট আপনার কথায় কম হয়েছে, নিয়ার অ্যাবাউট 40-42। এটা খুব প্রত্যাশিত বিষয়, যেখানে বিভিন্ন দলের যখন পার্টিসিপেশন থাকে না, ইলেকশনটা যখন অনেকটা একদলীয় বা দলের মধ্যে যে ফাইট হয়, মানুষের প্রত্যাশার জায়গাটা ছিল, আমি ফিগার যেটুকু দেখেছিলাম সেটা 30 অ্যারাউন্ড, আমাদের কাছে যে খবর আছে 40-40 মতো, নিয়ার অ্যাবাউট 40%। সেই অবস্থায় একটা প্রচণ্ড তাপদাহ চলছে। সেকেন্ডলি হলো এই কয়েকটা কনজিকিউটিভ টার্মে জাতীয় সংসদের নির্বাচনে একটা বিরোধী দল, আমি স্বীকার করি বা না করি, যদিও বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির সংজ্ঞায় বিএনপিকে বিরোধী দল বলা যাবে না, কারণ বিএনপি সংসদে কোনো প্রতিনিধিত্ব করে না। গত 15 বছর যাবত তাদের অবস্থা, সংসদীয় পার্লামেন্টে তাদের অবস্থা নেই। তারপরও একটা বিরোধী দল, সেই বিরোধী দল মানুষের প্রত্যাশা ছিল বিএনপি নির্বাচনে আসবে। এই যে বিএনপি নির্বাচনে না আসার যে কালচার, সেই কারণে মানুষের মধ্যে আপাত দৃষ্টিতে মানুষের মধ্যে যেটা ফেস্টিভ লুক থাকে, একটা উৎসব, ঈদের মতো আমেজ, সে আমেজটা এখন এই নির্বাচনগুলোতে খুব একটা নাই। তারপরও খুব একটা যে অনাকাঙ্ক্ষিত যে মানুষ আসবেই না সেটা না। আমার এলাকায় সরাইলে আজকে প্রচণ্ড একদম নিরপেক্ষ নির্বাচন হয়েছে। 2-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদে নির্বাচন হয়েছে অবাধ এবং নিরপেক্ষ। এখন পর্যন্ত যে খবর, মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার যে নির্বাচিত 2-3 জনের মধ্যে একজন তো হবেই, সেখানে একজন বেরিয়ে আসতে পারেন। মানুষের প্রেডিকশনের বাইরেও অনেক সময় রেজাল্ট হয়। এটাই গণতন্ত্র, এবং গণতন্ত্রের যে আমাদের যে কালচার হওয়া উচিত, নির্বাচন বয়কট করা না, নির্বাচনে অংশগ্রহণ করা। বিএনপি কী কারণে নির্বাচনে বারে আসছে না, এটা আমাদের বোধগম্য নয়। কারণ আমরা 77 সাল থেকে আমরা স্কুলে পড়ি, আমরা না ভোট দেখেছি। আওয়ামী লীগ চেষ্টা করেছিল, না ভোট দেওয়ার জন্য পারে নাই। তারপরে 79 সালের নির্বাচন, আওয়ামী লীগ তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসে নাই। আওয়ামী লীগ মালেক, নৌকা আওয়ামী লীগ মিজান, ময়মার্কানিয়া এবং দেওয়ান ফরিদ গাজীর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেখানেও নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ না হলে নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ বাধা দিতে পারে নাই, বা তৎকালীন বিরোধী দল পারে, নির্বাচন হয়ে গেছে। এবং 1988 সালে আমরা একদলীয় যে জাতীয় পার্টির নেতৃত্বে জেনারেল নির্বাচন করে ফেলেছিলাম, আমরা বাধা দিতে পারি নাই। 1996 সালে আমরা অবরোধ আন্দোলন করেছি, অসহযোগ করেছি। 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা বাধা দিতে পারি না, নির্বাচন হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আপনার টোন যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনগুলো তো ভালো হয়নি, নির্বাচন এবং সেগুলো নির্বাচন হয়নি, বাধা দিতে পারেননি, হয়ে গেছে, ফলাফল ঘোষিত হয়েছে। একইভাবে এখন যেটা হচ্ছে, মানে আপনি কি সেটাই বলতে চাইছেন? না, নির্বাচন আপনি
আপনি আগের নির্বাচন দেখেন 77-এ যে নাবুট হাবুন্ড হয়েছিল সেখানে তো মানুষ যায় নাই। আপনি আমি সেটাই বলছি, মানে মানুষ না গেলেও নির্বাচন হয়ে যায়, ফলাফল ঘোষিত হয়, কেউ না কেউ বিজয়ী হয়, বিজয়ী ঘোষণা করা। এবং এবার যে অবস্থা আমরা দেখেছিলাম যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিরোধ আসবে, রেল লাইন উপরে ফেলা হলো, ট্রেন পুরে ফেলা হলো, মানুষ মারা হলো। নির্বাচনকে একটা প্রতিযোগিতামূলক করবার একটা চেষ্টা আমরা 24-এর জাতীয় সংসদ নির্বাচনে, এই উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের পক্ষ থেকে দেখলাম, কিন্তু অফিসিয়াল ভোটার টার্নআউট যেটা অনেকে বিশ্বাস করতে চান না, সেটা থেকে যেটা দেখা যাচ্ছে তাতে তো সিংহভাগ মানুষই নির্বাচনের বাইরে থাকছে। আমি তো আগেই বললাম যে নির্বাচনটা আপনি যদি প্রতিযোগিতামূলক না হয়, নির্বাচন মানুষ যদি অবাধ এবং নিরপেক্ষভাবে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে না আসে, টার্ন আউট ন্যাচারালি কম হবে। কিন্তু আপনি এর অর্থই নেই যে মানুষ নির্বাচন বর্জন করেছে। মানুষ নির্বাচন বর্জন করে নাই। মানুষের আপনি প্রচন্ড দাবদাহ এবং এই তাপদাহ নির্বাচনের দিনে অবশ্য তাপদাহ কিছুই ছিল না, কারণ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এখনো তো হিট ওয়েভ চলছে, কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, সেটা সত্য। আর আমি যেটা বলবো প্রতিযোগিতামূলক, আপনি ন্যাচারালি বিএনপি থাকলে আপনি মনে করছেন যে আরো একটু প্রতিযোগিতা। নির্বাচনে কে জিতলো না জিতলো পরের কথা, নির্বাচনের যে কালচার, এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আপনার 90 আন্দোলনে আমরা মুভমেন্টে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আমরা ফাইট করেছি। আমরা 90-তে ছাত্র আন্দোলন করেছি যে এরশাদের বিরুদ্ধে আমরা নির্বাচন করব, এবং 91-এ আওয়ামী লীগ হেরে গেছে, আওয়ামী লীগ কিন্তু নির্বাচন বয়কট করে নাই। একটা গণতান্ত্রিক দলের শিষ্টাচার অধিক গণতান্ত্রিক কালচারও উচিত নির্বাচনে অংশগ্রহণ করা। এবং আমি আসছি আবার আপনার কাছে, চৌধুরী নায়াব ইউসুফ, আপনার কাছ থেকে শুনতে চাই উপজেলা নির্বাচন কেমন দেখলেন? নির্বাচন বর্জন করছে বা নির্বাচনের বাইরে আছে বিএনপি, কিন্তু বিএনপির অনেক সমর্থক নির্বাচন করছেন, অন্তত শতাধিক প্রার্থীকে বহিষ্কারের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে যে তারা আসলে বিএনপির সমর্থক বা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। সো এটাও প্রশ্ন যেটা উনি বলছেন যে নির্বাচনে একটা রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের নির্বাচনে থাকা উচিত। আবার উল্টো প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, ইথিক্যাল একটা দিক থেকে বা মরাল একটা পজিশন থেকে আপনার নির্বাচনের বাইরে আছেন, কিন্তু নির্বাচনের বাইরে থেকে আবার যে আন্দোলন সংগ্রাম করা দরকার, যে যুক্তিতে নির্বাচনের বাইরে, সেটাও আপনারা করতে পারছেন না। কেন পারছেন না, সেটা একটা প্রশ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিল্লু ভাই, আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং আমার সহ-আলোচক মোহাম্মদ মঈনুদ্দিন সাহেবকে আমার সালাম, এবং দেশের গণতান্ত্রিক আমি সকল দেশের মানুষকে আমার সংগ্রামী শুভেচ্ছা। এতটুকু বলতে চাই, আপনাকে ধন্যবাদ মঈনুদ্দিন ভাই, আপনি স্বীকার করেছেন যে বিএনপি ছাড়া এদেশের নির্বাচন উৎসবমুখর হয় না, এবং গণতন্ত্রের আমরা একটা অংশ, এটার জন্য ধন্যবাদ। এবং আপনি বারে বারে চলে যাচ্ছিলেন সেই 80-র দশকের কথা বলছিলেন। আমরা 80-র দশক থেকে আমরা নির্বাচন দেখেছি, 79 সালে নির্বাচন দেখেছি, একটা গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এবং তারপর থেকে তো 81 থেকে তো বিএনপি নাই। এরশাদের আমলে আপনারাও জানেন, আমরা সকলে জানি কী ধরনের নির্বাচন, একতরফা নির্বাচন হয়েছে। এখনও সেই আপনি যদি এরশাদের আমলে আপনারা যেই সংগ্রামটা করেছেন, হ্যাঁ, এই মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার, আবার ওই পথেই আপনারা ফিরে যাচ্ছেন। সেই সময়ের মধ্যে আপনারা চলে যাচ্ছেন, কারণ আপনারা বলছেন আপনারা বহুদলীয় একটা নির্বাচন করেছেন। এখানে হলো নির্বাচন আপনারা করেছেন, আপনাদের দলের আরেকজনকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়েছেন। এই ডামি বলেন, আমি বলেন, উনি নিজেই স্বতন্ত্র নির্বাচিত। হ্যাঁ, ডামি, আপনি তো আওয়ামী লীগের, আপনি স্বতন্ত্র নির্বাচন করেছেন। তো আপনাদের দলের এবং দলের ভেতরের আয়োজিত স্বতন্ত্র এই ডামি, আমি, মামা, মামি, এটা এর মধ্যে তো কোনো বহুদলীয়, এবং আপনাদের যে জোটের যে ছিল আপনাদের জাতীয় পার্টি, সেও তারাও আপনাদের সাথে নির্বাচনে যেতে চায় নাই, তাদেরকে জোরপূর্বক করানো হয়েছে। তো নির্বাচনটা তো, এটা তো একদলীয় নির্বাচন, এটা তো বহুদলীয় নির্বাচন হয়নি, এটা সবাই জানে দেশের মানুষ। এবং উপজেলা যে নির্বাচন, যেটা আমি এখন, আপনি তো পিছনে ফিরে যাচ্ছেন, আমি আজকের কথা বলছি। এই 7 দিন আগে আমি আমাদের ফরিদপুরেও নির্বাচন হচ্ছে, ফিরে আসলাম। ওখানে নির্বাচনের যে একটা উৎসব মুখর যে আগে ছিল একটা সময়, মানুষের উৎসাহ উদ্দীপনা এগুলো কিছু নাই। কারণ গত 15 বছর ধরে
মানুষের সাথে, এদেশের জনগণের সাথে নির্বাচন নামে যে তামাশা করেছে এই আওয়ামী সরকার, মানুষ এই নির্বাচনকে এখন মানে ভয় পায়। এটা একটা অবিশ্বাসের জায়গা, তাদের সন্দেহের জায়গা। মানুষ আর নির্বাচন কেন্দ্রে যায় না, কারণ তারা ভোট দিবে এক জায়গায়, তারপর রেজাল্ট হবে তাদের ঠিক তার উল্টা। তো সেই জন্য মানুষ এখন নির্বাচন বিমুখ। এবং আপনি বলছেন যে 40%, আপনাদের ইসির ইয়েই বলেছে, আপনাদের মানে নির্বাচন কমিশনারই বলেছে যে টার্ন আউট কম হয়েছে, কারণ আজকে ধান কাটার মৌসুম, সে কারণে ভোট কম পড়েছে। হ্যাঁ, এবং কম পড়েছে। তারপর আরও কিছু সংবাদ মাধ্যমও বলেছে, প্রথম আলো, যে সবই আছে। প্রথম আলো এখানে বলেছে, এটা কোন এলাকা আমি দেখছি, প্রথম আলো বলেছে সাংবাদিক আসছে তোরা লাইনে দাঁড়া, এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে। যুগান্তর বলছে সব আছে কিন্তু ভোটার নেই। প্রশাসন আছে, টুঙ্গিপাড়ায় প্রিজাইডিং অফিসার সিল মারছে, এবং ভোটার টার্ন আউট নট মোর দেন 2%। আমাদের ফরিদপুরে বলেন, আমার 10-12টা ছবি আমাকে পাঠিয়েছে, আমার বাড়ির সামনের ভোট কেন্দ্র, মানে খালি মাঠ। ওখানে ওনারা দিনের শেষে দেখাবে হলো 40%। এখন বলছে, উনি বলছে যে ধান কাটার কারণে কম হয়েছে। এক সময় উনি ঘুমিয়ে থাকেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন 27%, তারপরে এটা হয়ে যায় 42%। তার মানে কি, মানে আপনি বলতে চাইছেন যে মানুষ নির্বাচনে নেই, মানে সরকারের সঙ্গে নেই, কিন্তু মানুষ তো আন্দোলনেও নেই, মানে আন্দোলন তো আর দেখা যাচ্ছে না। তাহলে মানুষ কার সঙ্গে, কোথায়? একটা মানুষকে তো আমরা তো আন্দোলন এই কত বছর ধরে আমরা চালিয়ে গেছি, এখন নির্বাচন একটা হয়ে গেছে, মানুষের মধ্যেও একটা হতাশা কাজ করছে যে আবারও সেই জগদ্দল, সেই স্বৈরশাসক আমাদের উপর চাপিয়ে, মানে আমাদের উপরে আছে এখন অত্যাচার, সেই অত্যাচার এখন আমরা সহ্য করছি। তো মানুষকে তো সময় দিতে হবে, কিছুটা সময় দিতে হবে। আমরাও দল গুছিয়ে আনছি ইনশাল্লাহ। এটা তো একদিনের ব্যাপার না, এটা আমরা আদর্শিক যে আমাদের অবস্থান, শক্ত অবস্থানে আমরা আছি, এবং এটা আমরা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। আমাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা আদায় করব, এটা একদিনের ব্যাপার না। আপনারা আগেও দেখেছেন যে যখন আমরা স্বাধীনতা তো একদিনে হয়নি, এটা আন্দোলনের মাধ্যমে বছরের পর বছর একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আমরা হেরে যাইনি, আমি পিছিয়েও যাইনি, এবং আমরা মাঠও ছাড়িনি, এবং আমরা আছি রাজপথে এবং থাকবো ইনশাল্লাহ। আমাদের মাঝখানে খুব এই তাপদাহের জন্যই আমরা আসলে মিটিংগুলো একটু পিছিয়েছি। মানুষের উপর কষ্ট দিয়ে তো আমরা আমরাও নিজেরাও কাউকে কষ্ট দিয়ে কিছু করতে চাই না। সেই জন্য এখন আমরা নিজেরাও গুছিয়ে নিচ্ছি আমাদের সব কিছু ইনশাল্লাহ। সামনে আপনারা দেখবেন আমরা আন্দোলনে থাকব, এবং জনগণও আমাদের সাথে থাকবে। এবং এই যে নির্বাচন যে ফার্স্ট ধাপে হলো, আপনারা যে ভোটার টার্ন আউট, তাতে কিন্তু বোঝা যায় মানুষের নীরব যে প্রতিবাদ এই সরকারের বিরুদ্ধে, নীরব প্রতিবাদ এই ভোটার টার্ন আউটের মাধ্যমেই বোঝা যায়। এবং তাপদাহের কথা উনি যেটা বললেন, আজকে খুব ঠান্ডা ওয়েদার, তো আজকে মানুষের না যাওয়ার কোনো কারণ নাই, কিন্তু মানুষের সাথে যে তামাশা হয়েছে এই 15 বছর নির্বাচনের নামে, মানুষ এখন সেই উৎসাহ হারিয়ে ফেলেছে। নির্বাচন মানেই হলো একটা ভয়, আতঙ্ক, একটা অবিশ্বাস, একটা সন্দেহের জায়গা এই দেশের মানুষের। এটা এক্সকিউজ মি, আপনার সাথে, আপনি আমাদের একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আপনার ফাদার ছিল চৌধুরী কামাল ইবনে ইউসুফ। আপনি যেই দলের এখন প্রতিনিধিত্ব করছেন বা যেই দলকে এখন রিপ্রেজেন্ট করছেন, সেই দলের ক্যাবিনেট থেকে উনি রিজাইন করেছিলেন, আমি যতটুকু জানি। চৌধুরী কামাল না, উনি কোনোদিন রিজাইন করেন নাই। সরি, আমার ক্যাবিনেট থেকে উনি ক্যাবিনেট থেকে দল থেকে উনি নিষ্ক্রিয় ছিলেন। আমার কাছে যে তথ্য আছে, উনি অসুস্থ ছিলেন শেষে। এনিওয়ে, আপনি যেই বলেন নিষ্ক্রিয় ছিলেন। হ্যাঁ, আপনি একটা ভালো ফ্যামিলি থেকে আসছেন। আপনার দাদা ছিল অনেক সম্ভ্রান্ত লোক। আপনার প্রপিতামহ ব্রিটিশদের দেওয়া যে নবাব উপাধি, সেটা ইগনোর করেছিল। কিন্তু আপনি যে বলেছেন নির্বাচনী কালচার, আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা, স্বৈরশাসন, এটার সাথে আমি একমত না। আপনারা 77 সালে একটা নির্বাচিত সরকারকে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই জায়গাটায় যদি আপনারা, ওনাকে হত্যা করা হয়েছে, ওনাকে 77 সালে আপনারা না ভোট দিয়েছেন, সেখানে কি টার্ন আউট ছিল? আমি তখন স্কুলে পড়ি, আমার গ্রামের বাড়িতে।
আমি নিজে দেখেছি যে না, আজকে তো আমাকে একটু আলোচনাটা বলতে দেন, উপজেলা আপনি কথা বলার নির্বাচন সময় আমি নিয়ে। কথা বলি নাই। আমি 1-2% যাই নাই দিয়ে বিকেলবেলা আমি তখন স্কুলের স্টুডেন্ট, স্কুল গোয়িং, আমি তখন 8-এ না, কিন্তু পড়ি। একটা ওনারা খারাপ করেছেন বলে আপনাদের খারাপ করতে না, হবে আমরা তো কি? খারাপ করছি না। আপনি যদি ফুল না ফল না, পাতাবাহার গাছ দিয়ে তো কিছু হবে না। আপনাকে আইদার ফুল দিতে হবে অথবা ফল দিতে হবে। ওনারা বলতেছেন ইনশাল্লাহ আমরা রেডি হচ্ছি, আমরা আন্দোলনের জন্য প্রিপেয়ার হচ্ছি, আমরা ইলেকশনে যাব, আমরা ইলেকশনের মধ্যে দিয়ে সরকার উৎখাত করব। ওনাদের এই ফাঁকা বলি মানুষ তো এখন খায় না, কারণ এরা দিবালুকের মতো সত্য। আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ইন্ডিপেন্ডেন্ট গিয়েছি। আপনি যদি একদলীয় শাসন ব্যবস্থার কথা বলেন, বহুদলীয় শাসন ব্যবস্থার সেই ব্যাখ্যায় আসলে অনেক সময় নেবে। আমি যেটা বলতে চাই, আপনারা যখন আসবেন না বারে বারে, হাবিবুল আওয়াল সাহেব সম্মানিত মাননীয় নির্বাচন কমিশনার বারে বারে উনি বলেছেন আপনাদের শিডিউল চেঞ্জ করা হবে, আপনারা আসেন। আপনারা আসলেন না, আপনাদেরকে কেউ গ্যারান্টি দিতে পারে না, কারণ আপনারা ভোটে যদি না আসেন আপনাকে তো গ্যারান্টি কেউ করতে পারবে না ইউ উইল বি ভোটেড টু পাওয়ার, আপনারা ক্ষমতায় আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের একমাত্র রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের ক্ষমতায় আসতে হবে। অন্য কোনো পেছনের দরজা দিয়ে যেভাবে আপনাদের নেতা এসেছিলেন জেনারেল জিয়াউর রহমান, সেই পেছনের দরজা দিয়ে যদি আসতে চান সেটা আপনারা করতে পারেন, কারণ পলিটিক্সের মধ্য দিয়া বঙ্গবন্ধুদের সৃষ্টি হয়, আর রাজনীতি বিকেন্দ্রীকরণের মধ্য দিয়া 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে বিরাজনীতিকরণ করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যাকে ইনডেমনিটি বিল পাস করা হয়েছে, বলবেন সেখানে মুস্তাক, ওকে ফাইন, দলের ভিতর থেকে বিট্রে থাকতে পারে। এর নেক্সট কে আপনার? এক্স তো জিয়াউর রহমান, না ভোটের মধ্যে দিয়ে আসছে, উর্দি পরে মেজর জেনারেল জিয়াউর রহমান আইয়ুব খানের অথবা ইয়াখিনার স্টাইলে আবার বলছে যে আসসালামু আলাইকুম বেরাদরানে মিল্লাত, প্রিয় দেশবাসী। এইভাবে তো আইসা আমি বাংলাদেশের কি বলে সিএমএলএ, আমি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, এট দ্য সেম টাইম আমি ঠিক বুঝলাম না। উর্দি পরে ক্যান্টনমেন্ট থেকে উর্দি পরে ও আচ্ছা, সামরিক পোশাকে আপনারা আসবেন। আপনারা তো গণতন্ত্রের কথা আপনাদের মুখে তো মানায় না। আপনারা আমার আওয়ামী লীগ 1949 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23শে জুন গণতান্ত্রিক আচরণের মধ্যে দিয়ে, গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে পাকিস্তানের 23 বছরের শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ওনার জীবনে উনি 14 বছর জেল কেটেছেন। উনি জানতেন ওনাকে বারে বারে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। উনি পাকিস্তানে ওনার কারাগারের সামনে কবর খোঁড়া হয়েছে তার এই দেশ এবং জাতির প্রশ্নে। উনি বলছেন জানি তোমরা আমাদেরকে ফাঁসি দিবা, কিন্তু আমার লাশ বাংলাদেশে পাঠাই দিবা, কারণ বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। আপনাকে মানুষকে ভালোবাসতে হবে, মানুষই শেষ ঠিকানা। 1970 সালে একটু বর্তমানে থাকি, বঙ্গবন্ধুর নেতা ছিলেন তখন মৌলানা ভাসানী। মৌলানা ভাসানীও পাকিস্তান কি আন্দোলনে ভোটের মাসে লাথি মারো, কিন্তু আন্দোলন কিন্তু ভোট 70 সালে নির্বাচন হয়েছে। আপনি যদি গণতান্ত্রিক দল হন অবশ্যই আপনি নির্বাচনে আসা উচিত। আপনাকে কেউ এশিওর করতে পারবে না যে আপনি জনগণই একমাত্র আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে ম্যান্ডেটের মধ্যে দিয়ে আপনাকে ক্ষমতায় বসাবে। যদি ভিন্ন কোনো পথে বিদেশিদের শক্তির উপরে নির্ভর করে আপনারা ক্ষমতায় আসতে চান, তা আপনারা বুকার স্বর্গে বাস করেন। এটা 75 না। ওনারা তো অভিযোগ করেন যে আপনারা বিদেশিদের ব্লেসিংসে বা কোনো বিদেশি শক্তির আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছেন। নো, আমরা তো আপনাদের নালিশ করেছি। আপনারা বলেন দিল্লি থাকলে আমরা আছি, আমি আছি আপনাদের সাথে আপনাদের জি আপনি হ্যাঁ, দিল্লির সাথে দিল্লি আছে তো আমরা আছি। হ্যাঁ, ভারতের সাহায্যেই তো এই খালি এই নির্বাচন না, 2014 সালের 24 সালের নির্বাচন না, 2014 সালের নির্বাচন বলেন, সুজাতা সিং যখন আসলেন কংগ্রেস, উনি আমাদের না যাওয়ার কারণটা আমি প্রথমে বলি। আপনি যেহেতু বলছেন বয়কট আমরা কেন করি, আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বয়স্ক ওনারা প্রবীণ নেতা, তাদেরকেও আপনারা জেল হাজতে ভরেছেন। হ্যাঁ, এবং আমাদের মিড লেভেলের সব নেতা অ্যারেস্টেড ছিল, সবাই পলাতক ছিল। সেই অবস্থায় কিভাবে আমরা নির্বাচনে যাই বলেন আপনি? আমাদের নেতা কর্মী ছাড়া আমাদের নির্বাচন যাওয়া সম্ভব? আপনি যদি ম্যাক্সিমাম 25,000 কর্মী আমাদের জেলখানায় ছিল। সেখানে আমরা, এটা তো প্ল্যান ওয়াইজ, এটা তো আমরা আগের থেকেই শুনছিলাম
যে নেতাকর্মীকে সব অ্যারেস্ট করবে, যাতে করে আমরা নির্বাচনে এমন একটা অচল অবস্থা তৈরি করবে বিএনপিতে যাতে করে আমরা নির্বাচনে যেতে না পারি। তো আপনি বলেন, আপনার নেতাকর্মী আপনার জন্য কাজ করবে কে? আপনার নেতাকর্মী যদি ইসে থাকতো বা আপনাকেও যদি অ্যারেস্ট করতো, বলছি আপনি আমার জায়গায় আপনাকে ফেলে দেখেন না, আমার নেতাকর্মী সবাই পলাতক, আমার জন্য কে নির্বাচন করবে? আমি কিভাবে নির্বাচনে যাব? আপনি যেটা বলছেন আমরা কি কারণে নির্বাচনে বারে বারে যাচ্ছি না, আর যতবার নির্বাচনে গেছি আমার নিজের এক্সপিরিয়েন্স আছে নির্বাচনে। আমার বাবার গায়ে আপনি যে বললেন যে আমরা সম্ভ্রান্ত পরিবারের, আমার বাবা ভদ্রলোক, আমার বাবাকেও স্পেয়ার করে নাই, আমার বাবার গায়েও হাত তুলেছিল। আমার বাবার মাথায় যদি সেদিন আঘাতটা লাগতো সেদিন উনি হয়তো মারা যেতেন। হ্যাঁ, এই ফরিদপুরে এই হয়েছে। আমার বাবা, আমরা বাড়ির থেকে বের হতে পারিনি, আমার বাড়ির বাইরে বালির বস্তা পুরা দিয়ে আটকে ফেলেছিল, মনে হচ্ছিল যে একটা যুদ্ধক্ষেত্র, আমাদেরকে অ্যাটাক করা হবে। শেষমেশ আমার বোন ব্রিটিশ সিটিজেন, হ্যাঁ ওরাও কুমিল্লারই, ওর শ্বশুরবাড়ি ব্রিটিশ সিটিজেন, সে ব্রিটিশ হাইকমিশনে ফোন করে সিকিউরিটির ব্যবস্থা করেছিল। হ্যাঁ, তো আপনারা আপনাদের আওয়ামী লীগের অধীনে কোনোদিন নির্বাচন হতে পারে, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, সেটার প্রমাণ আমি এই চাক্ষুষ হ্যাঁ আমি নিজে এটার প্রমাণ। আমাকে মার্ডার কেস দিয়েছিল, মার্ডার কেস, চরে একটা মার্ডার হয়েছে, সেই মার্ডার কেসে আমাকে ফাঁসিয়ে দিয়ে আমি তখন এলাকা থেকে বের হতে হয়েছে। কে করবে? আপনারা যে বলেন আমরা আসি না বারে বারে, আপনারা সেই অবস্থা রেখেছেন আমাদের ইলেকশনে যাওয়ার মতো, নির্বাচনে পার্টিসিপেট করার মতো? আপনি বললেন আমরা 2024 সালে ইলেকশনে যাইনি কেন? আমাদের সব নেতাকর্মী তো জেলে ছিল, আমরা কিভাবে যাব বলেন আপনি? আর আরেকটা কথা যেটা বললেন, আরেকটা কি জানি ছিল লাস্টে ওনার, যে গণতন্ত্র আমরা মানে আপনারা পুরানো কথা যেটা আপনি বলছিলেন, আপনি পুরানো প্রাসঙ্গিক কথা যদি আসি, আপনি যদি বলেন আপনি আমাদের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে তো হত্যা করা হয়েছে। আপনি নাটোরের মঞ্জুরুল ইমামকে, মুক্তিযুদ্ধের সংগঠক, তাকে হত্যা করা হয়েছে। আপনি বিএনপির সময় 2001 থেকে 2006 বিএনপি শাসনের সময় এবং জোট সরকারের সময় এই দেশে যারা লড়াই করেছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই দেশের আমি মনে করেছিলাম আজকে একটা পজিটিভ দিকে অ্যাপ্রোচ করব। আমাকে একটু বলতে দেন, আপনার কথা বলার সময় আমি কিন্তু আপনার কথা বলার সময় কোনো মিনিমাম ইন্টারফেয়ার করি। আমার কথা হলো আপনি ইলেকশন যাবেন না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। বিকজ আপনি বললেন আপনার কাছে মার্ডার কেস দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 1981 সালে আসছিলেন, জিয়াউর রহমান তখন ক্ষমতায়। 17 মেতে আসার পরে ওনার বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই, উনি অবস্থান করেছেন, ওনাকে মিলাদ পড়তে হয়েছে রাস্তায় বসে। আপনি বলেন আপনাদের গণতান্ত্রিক শিষ্টাচার এটা? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে হত্যার পরে হত্যাকারীদেরকে পুনর্বাসিত করা হয়েছে, এটা গণতান্ত্রিক শিষ্টাচার? আমাদের 2001 সাল থেকে 2006 সালের মধ্যে আমাদের নেতাকর্মীকে 26,000 নেতাকর্মীকে জেলে ঢুকানো হয়েছে। মঞ্জুরুল ইমাম, আহসানুল্লাহ মাস্টার, তারপরে আমাদের SM কিবরিয়া, কারা হত্যা হয় না বলেন? মাননীয় প্রধানমন্ত্রীকে 19 বার আক্রমণ করা হয়েছে। এবং 2004 সালে গ্রেনেড হামলা, আমি সেখানে ছিলাম। আপনি সাচে ব্রুটাল অ্যাক্টিভিটিস, সাচে ব্রুটাল, মানে যদি এত নৃশংস হতে পারে, তখন আমার মনেও প্রশ্ন যে বঙ্গবন্ধু 75 এটা আমরা অস্বীকার করি না, 75-এ আওয়ামী লীগের মধ্য থেকে মুস্তাক রবি মানে করেছে। ইতিহাস, বিটিআরদের ইতিহাস আছে, আপনাদের দলও আছে। যেদিন জিয়াউর রহমান মারা যায়, পাশের সেলে আরে পাশের রুমে আপনাদের অনেক নেতা ছিল, তারা ছিল আনটাস্ট। ওই কথা বলবেন না। কিন্তু আপনার যারা বঙ্গবন্ধু হত্যার পরে ইনডিমনিটি বিল পাস করে, তারা কি গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে পড়ে? বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিদেশে রাষ্ট্রদূত বানাইছে তারা, এটা কি গণতান্ত্রিক শিষ্টাচার পড়ে? এটা কি আপনি কি আওয়ামী লীগ এরপরও তো নির্বাচন বর্জন করে নাই? 79 সালে আমি ছিলাম, আমাদের প্রয়াত নেতা, আপনি যেখানে আপনার ব্রাহ্মণবাড়িয়া আপনার একটা ব্যক্তিগত সম্পর্কের কথা বললেন, জামান ভাই আমার শ্রদ্ধেয় নেতা, আমার বড় ভাই, উনি ভালো মানুষ, ওনাকে জিজ্ঞেস করবেন, আপনার সাথে আত্মীয়তা হয়েছে। 79 ছিলেন মাহমুদা ভুইয়া, ঢাকা ইউনিভার্সিটির এককালে ছাত্রনেতা ছিল, মুক্তিযুদ্ধের সংগঠক ছিল। উনি 79 সালে নৌকা মার্কা নিয়ে জিতেছিলেন।
কিন্তু বাংলাদেশের বিরোধী শক্তি যারা স্বাধীনতা বিশ্বাস করে না, যারা 1970 সালে হ্যারিকেন মার্কে নিয়ে অংশগ্রহণ করেছিল, উকিল অ্যাডভোকেট হারুন আল রশিদ 3-4 হাজার ভোটে আমাদের লালপুরের একটা সেন্টার, তারপরে বিভিন্ন মাইনরিটি ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হলো না, ভোট বাক্স ঢিলাই ফেলে দেওয়া হলো। আপনি বলেন যে আগে 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এবার ইলেকশনে টার্ন আউট কম হতে পারে, মানুষের পার্টিসিপেশন কম হতে পারে, আপনি কেউ প্রশ্ন তুলতে পারবেন না। 2024 সালেও আপনার প্রশ্ন তুলতে পারেন নাই। আমি ধরেন না, কিন্তু প্রশ্ন কেউ তুলছে আমার কিন্তু প্রশ্ন ইলেকশন আনফেয়ার হয়েছে, 24 নির্বাচনে আপনার ইলেকশন আনফেয়ার হয়েছে, সেই প্রশ্ন কিন্তু কিন্তু তুলতে পারবেন না। আওয়ামী লীগের অনেক টার্ন আউটের প্রশ্ন আসতে আওয়ামী লীগের পারে। অনেক নেতাই যদি বলেছেন। বিএনপি ইলেকশনে আসতেন 10 থেকে 15% আর 20% ভোট হইতেন। অতীতের রেজাল্ট দেখেন, কখনোই 91 সাল থেকে 91 সালে তত্ত্বাবধায়ক সরকার, ঠিক আছে, 96 তত্ত্বাবধায়ক সরকার, 2000 আপনারা ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, কারা আপনাদের প্রোডাক্ট? তো ইয়াজউদ্দিন স্যার তো আমাদের ডাইরেক্ট টিচার ঢাকা ইউনিভার্সিটি। আপনারা তো এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমরা লড়াই করছি 90-এর ছাত্র আন্দোলনে। আপনি জিল্লুর ভাই, আপনি যদি বলেন মাইন্ড করবেন না, আপনি তখন ছাত্র নেতা, আপনি ইলেকটেড জাকসুর আপনি প্রতিনিধিত্ব করেন। আপনার যে আমরা 96-তে কী করেছি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা ফাইট করেছি, ইটস এ পপুলার স্লোগান। জনগণ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে, কারণ মাগুরাতে কোনো কেউ ভোটাররা ছিল না, এটা আপনাদের সামনে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে প্রস্তাবিত কারা করেছেন? যখন ইয়াজউদ্দিন স্যার আসলো, নানান অপশন ডিঙ্গিয়ে উনি নিজে হয়ে গেলেন নিয়ে একজন প্রেসিডেন্ট। অনেকের প্রশ্ন যে ওনারা যদি অনেকে প্রেসিডেন্ট, উনি কি অম্বুডসম্যান হিসেবে থাকতে পারতেন। একজন টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, উনি মানে একজন সম্মানিত ব্যক্তি, একজন শিক্ষক হয়ে সমস্ত এথিক্স ভ্যালুসকে বাইপাস করে উনি নিজেই তত্ত্বাবধায়ক সরকার হলেন। আমাদের মুক্তি ছিল না ডক্টর আকবর আলী খান। ডক্টর আকবর আলী খান জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা, এবং 71 সালে যখন যুদ্ধ হয়, পাকিস্তানের সে একজন কর্মচারী ছিলেন, সিএসপি অফিসার, ব্রিলিয়ান্ট অফ দ্য ব্রিলিয়ান্টস, মেধাবীদের মেধাবী, পরার্থপরতা রাজনীতি, একটা বই লিখেছেন, পরে দেখবেন আপনি। এবার ডক্টর আকবর আলী খান পদত্যাগ করেছে, জাতির বিবেক, মুক্তিযোদ্ধা। খালেদা জিয়া তাকে থ্রেট করেছিল, উনি বলেছিল একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি কারো রক্তচক্ষুকে ভয় পাই নাই। ওনারা এবং যে কবি সুফিয়াল কামালের মেয়ে অ্যাডভোকেট সুলতানা কামাল, তারপরে উবায়ের সাহেব, সবাই তো পদত্যাগ করেছেন। আপনি তত্ত্বাবধায়ক সরকার তো প্রস্তাবিত করেছেন বিএনপি, এটা তো আমরা করি নাই। এখন আমি একটু জাস্ট থামাই, প্রশ্নটা থাকলো, আমি এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গ যেতে চাই। ওনারা প্রশ্নবিদ্ধ করেছেন, কিন্তু আপনারা বাদই দিলেন। আপনারা তো দুর্বলতা যেগুলো ছিল সেগুলো সংশোধন করতে পারতেন, করেন নাই। আপনি বলছেন যে কেউ প্রশ্ন তুলছে না নির্বাচন নিয়ে। 7ই জানুয়ারি নির্বাচনের পরে আওয়ামী লীগের অনেক নেতাই, যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, কিংবা আপনার মতো যারা স্বতন্ত্র করেছেন, যারা হেরেছেন, তারা কিন্তু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, এবং তারা জাতীয়ভাবে পরিচিত অনেক নেতা আছেন তাদের মধ্যে। আমি যদি বলি, এখন ওই যে বিচার মানি তালগাছটা আমার, এই সংস্কৃতি যদি থাকে তাহলে তো আপনার এই সংস্কৃতি মানে চলতেই থাকবে। আওয়ামী লীগের হেরেছে, তো এটাও তো কিছু কিছু লোক হেরেছে, ডার্ক সাইডে না তো হেরেছে, কারণ না, যারা হেরেছেন এটা এই বাংলাদেশের কালচার। হারলে মনে করেন কি তারা নির্বাচন ফিরে নেয়। আপনারা বলেন কোন বিদেশি সংস্থা তো প্রশ্ন তুলতে পারে নাই, টার্ন আউট নিয়ে প্রশ্ন তুলেছে। আমার এলাকায় আমি অবাধ সুষ্ঠু হয়নি, এটা অনেক দেশ বলেছে। না না, কারা বলেছেন? আমেরিকার উপরে ওনারা যে ভরসা করেন, যুক্তরাষ্ট্র আমেরিকার বলে না, তারপরে তারা আবার বলেছে সরকারের সাথে কাজ করতে চায়। না, সেটা তো অন্য কথা। না, কাজ করতে তারা বলেছে। তারা নিকারাগুয়াতে তারা স্যাংশন দিয়েছে, তারা কম্বোডিয়াতে স্যাংশন দিয়েছে, কিন্তু বাংলাদেশে স্যাংশন দেয় নাই। যে পিটার হাস, না, বাংলাদেশের ভিসা পলিসি, আমি এক্সকিউজ মি জল্লুর ভাই, যে পিটার হাসকে মনে হইতেছিল যে বিএনপির কি বলে জেনারেল সেক্রেটারি মনে হচ্ছিল। একজন পিটার হাস ডিপ্লোম্যাটিক, বিএনপির কোনো সভায় অংশ নেননি পিটার হাস। না, বিএনপির লোকজন ওনার কাছে বারে বারে গিয়েছেন, আওয়ামী লীগের কাছে গিয়েছেন, বলছেন নির্বাচন আসতে বলেন। আমরা বলছি নির্বাচনে আসুক, বিকজ বিদেশি নির্ভর হয়ে ওনারা বলেন আমরা ভারত নির্ভর। ভারতের কাছে আমির খসরু মাহমুদের নেতৃত্বে বা ইলেকশনের আগে ভারতকে ম্যানেজ করার জন্য যায় নাই, আমি সেটা বলতেছি না।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা উনি তো বলেছেন আমাদের ভারতের সাথে আমাদের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র 1971 সালে ভারত যদি আমাদেরকে হেল্প না করতেন 1971 সালে মুক্তিযুদ্ধে 1 কোটি মানুষের যদি তারা আশ্রয় না দিতেন এবং 1971 সালে যদি আমাদেরকে মুক্তিযুদ্ধকে তারা ওন না করতেন এবং তৎকালীন যে শ্রীমতী ইন্দিরা গান্ধী মানুষের পাশে না দাঁড়াতেন এই বাংলাদেশটা একটা আফগানিস্তান হতে পারতেন, ধন্যবাদ, ইসরায়েল হতে ধন্যবাদ। পারতেন। আমি আসছি না, আমরা ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, কিন্তু ভারত আমাদের প্রভু নাই। সেই জন্য তারা প্রতিনিয়ত আপনার যদি বন্ধু আমরা হবে 71 তাহলে সালে প্রতিনিয়ত আমরা এই সীমান্তে ভারত কেন আমাদের জাতি দেশের হিসাবে মানুষকে 71 হত্যা সালে করছে? ওনাদের এই আজকেও দুইজনকে হত্যা করা হয়েছে এই ভারতের সীমান্তে তেতুলিয়াতে। ভারত আপনার বন্ধু হলে কিছু না, তো এটা কি চলতে থাকবে এইভাবে? ডেফিনেটলি না। ভারত তো চায়নার সাথেও বর্ডার আছে, পাকিস্তানের সাথেও বর্ডার আছে, তাদের সাথে তো এটা করতে পারে না। আপনি কারগিলে যুদ্ধ হচ্ছে চায়নার সাথে। 2001 সালে নাকি বেগম খালেদা জিয়া উনি গ্যাস দিয়ে ক্ষমতায় এসছে, ভারতকে গ্যাস দিয়ে, এটা আপনাদের নেত্রীর কথা। তাহলে এবার আপনারা ক্ষমতায় এসছেন, আপনারা কি কি ভারতকে দিয়েছেন? নিশ্চয়ই কিছু দিয়েছেন। আমাদের রাস্তাঘাট, আমাদের সীমান্ত, আমাদের পোর্ট, আপনারা সবকিছুই ভারতকে লিজ দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আমেরিকার সাথে আপনারা বলছেন, আমেরিকাকে আপনারা সেন্ট মার্টিন বলেন, তাদের ওই তেলের গ্যাস উত্তোলন, ডিপ সি গ্যাস উত্তোলন, ওগুলাও আপনারা দিয়ে আপনারা ক্ষমতায় এসছেন। আপনারা বাইরের, আমরা এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা বাইরের দেশ ছাড়া আমাদেরকে সবসময় এটা সম্ভব না, আমাদের নির্ভর করতে হয়। আপনারা চায়নার উপর নির্ভর করেন ব্যবসার জন্য, আপনাদের ক্ষমতায় আসার জন্য আপনারা ভারতের সাথে, আমেরিকার সাথে অবশ্যই আপনারা করেন, এটা তো অস্বীকারের কিছু নাই। কিন্তু এমন পর্যায়ে সম্পর্ক নিতে হয় না যে আমাদের সীমান্তে বারে বারে তারা আমাদের দেশের মানুষকে হত্যা করবে, সেটা আমরা মেনে নিব। আমাদের পোর্ট ইউজ করবে, যেই মানে খুব অল্প টাকায় তারা যে পোর্ট ইউজ করছে, আমাদের রাস্তা ইউজ করছে। এমনকি আপনি তো জানেন ব্রাহ্মণবাড়িয়াতেও অনেক ফ্লাইওভার, অনেক রাস্তা তৈরি করা হয়েছে, মংলার থেকে ওই চিটাগং থেকে ওই তাদের মাল ওই ইসে যাবে আখাউড়া। তো ভারত অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা চাই যে তাদের সাথে সম্পর্ক অবশ্যই আমাদের ভালো থাকবে, কিন্তু তারা তো সেটা রাখতে চাচ্ছে না। আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যদি আমাদের সকল দেশের মানুষের পাশে থাকতো তাহলে আমরা অবশ্যই খুশি হতাম। কিন্তু তারা কি করলো? তারা একটা মানে ওয়ান পার্টি একটা ইলেকশনে তারা সাহায্য করলো আপনাদেরকে। এদেশের মানুষ ভারতকে বর্জন করেছে, এটা আপনি বুঝেন কি না বুঝেন আমি জানি না। এই আমরা বাংলাদেশের মানুষ এখন ভারতের প্রোডাক্ট, ভারতকে বর্জন করেছে, কারণ তারা সব সময় আমাদের গণতন্ত্রে তারা একটা বড় বাধা, এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের সীমান্তে বারে বারে তারা এই মানুষ মারছে, তারা সীমান্ত আমাদের এখন অরক্ষিত। অতএব আমি তাকেই বলবো আমার বন্ধু রাষ্ট্র যে আমার সাথে সমঝোতায় আসবে, যে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, কম্প্রোমাইজে আসবে। তারা সেটা না করে একতরফা আপনাদেরকে সাপোর্ট দিয়ে তারা এদেশে সব রকম মানে কি বলবো এটাকে, আমাদেরকে একটা দাসত্ব আমরা এই সরকারের মাধ্যমে ভারতের কাছে আমরা পড়ে গেছি, দাসত্বের মধ্যে। এটাই হলো দুঃখ। আমরা বন্ধু হতে চাই, আমরা দাস হতে চাই না। আমরা কিন্তু মাননীয় আপা, আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী দেশ, আপনি আরেকটা বলেছেন আমরা হলো মুক্তিযোদ্ধা বিরোধী। বিএনপিতে সবচেয়ে বেশি আপনাদের মুক্তিযোদ্ধা হলো বিএনপিতে, যারা বিএনপির নেতা নেত্রী তারা মুক্তিযোদ্ধার সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছে। আপনার এই কথাটা খুব ভুল। এবং আপনি আর যেটা কম হয়েছে, টার্ন আউট কম হয়েছে, টার্ন আউট কম আর 2% 3% টার্ন আউট, এটা তো না হওয়ার মতো। আপনাদের নির্বাচনের উপরে যে এই দেশের মানুষের বিশ্বাস নাই, এটাই হলো এই টার্ন আউটেই বোঝা যায় কোনো মানুষের উৎসাহ নাই, উদ্দীপনা নাই। এবং তত্ত্বাবধায়ক সরকার, আপনারা এটা আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, তার জন্য আপনারা আন্দোলন করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্ট ছিল, আমরা সেটা মেনে নিয়েছি। আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা
সেই শাসন আমরা প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচন করার আমরা আপনাদের না, সাথে আমি তো বললাম। আমরা মেনে নিয়েছি এবং আমরা করেছি, কিন্তু আপনারা এই তত্ত্বাবধায়ক সরকার এখন উঠিয়ে দিতে চান কেন? আপনি কি আপনারা উপজেলা উঠিয়ে নির্বাচনে আপনারা বলছেন আত্মীয় স্বজন যারা ক্যান্ডিডেট তাদের আত্মীয় স্বজনরা যদি এমপি মন্ত্রী থাকে তারা যেন এলাকায় যে ইনফ্লুয়েন্স না করে। তার মানে যারা এমপি মন্ত্রী থাকবে তারা একটা ইলেকশনে নির্বাচনে তারা ইনফ্লুয়েন্স খাটাতে পারে। আর যেখানে সিটিং এমপি মন্ত্রী থাকে এবং তারা যখন নির্বাচন করে প্রশাসন তাদের হাতে, সিভিল প্রশাসন তাদের হাতে থাকে, তো তখন তারা কি ক্ষমতার ব্যবহার করে নাই? এই যে জাতীয় নির্বাচন, সেই জন্যই তো আমরা বলছি যে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হতে হবে। সেই জিনিসটাই আপনারা উপজেলায় আপনারা বললেন যে এমপি মন্ত্রীরা যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে। হ্যাঁ, তো আপনারা যখন সিটিং এমপি তখন তো আপনারা জাতীয় নির্বাচনে অবশ্যই আপনাদের প্রভাব খাটিয়েছেন। আপনি অনির্বাচিত সরকার আপনি কতদিন চাইবেন? এটা তো বিয়ার মিনিমাম লিমিট আছে। আপনি যখন ওয়ান এন্ড সৃষ্টি হলো, তো তত্ত্বাবধায়ক সরকার আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আয়শা 3 মাসের কথা বললা, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিনরা থাকলো কয় বছর? তারা কিন্তু 3 মাসের কথা বলে আন্দোলনের ফসল, তারা এসে কিন্তু 2 বছরের কথাই বলেছে, 2 বছর থাকবে। কিন্তু আপনাদের কোনো গ্যারান্টি যে তত্ত্বাবধায়ক সরকারের যে আপনারা যে আমি যে বললাম আগে, ইয়াজউদ্দিন স্যার নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, এটা তো পারে না। এবং আপনারা চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের, কখন আমরা প্রশ্ন তুলেছি, KM হাসান জাস্টিস, উনি জানেন। KM হাসান, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। আপনি যে বলতেছিলেন যে আমরা ভারতের দালাল, ভারত আমাদের বন্ধু, হ্যাঁ বলছেন ভারত আপনাদের দালাল শব্দটা ব্যবহার করেন। আমি দাসত্ব বলেছি। দাসত্ব আর দালাল এক, দাসত্ব মানে কি স্লেভারি? আমার কথা তো চেঞ্জ করতে পারেন না। আপনি দাসত্ব তো স্লেভারি, বঙ্গবন্ধুর মেয়ে। এবং আপনারা তো আমাদেরকে বলেন কি জানি কি দালাল। আমি মনে করেছিলাম আজকে অন্য ধরনের একটা আলোচনা হবে, বিকজ এখানে ঝগড়াঝাটি দেখলে, ঝগড়াঝাটি না, আমার কথা তো আমার দলের কথা তো আমার বলতে হবে, ঝগড়াঝাটি দেখলে কিন্তু দেশের মানুষের কথা তো আমার বলতে হবে। আমি প্রতিনিধি করছি আমাদের দেশের মানুষের, আমাদের দলের, আমার বলতে হবে। আপনি বলছেন যে আমাদের নিরপেক্ষ নির্বাচন, আমাদের নির্বাচনে যেতে হবে। আমাকে একটু বলতে দেন, আমাকে বলতে দেন। আপনারা বুদ্ধোদয় হওয়া উচিত। আপনারা কিন্তু উপজেলা নির্বাচন ঠেকাইতে পারেন নাই। আমরা ঠেকাতে চাই নাই তো। আপনারা 2018 সালে আমি প্রার্থী ছিলাম, 2018 আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। সেখানে আমাদের তৎকালীন ডিসি মহোদয় সামনে আমাদের আওয়ামী লীগের ধরেন প্রার্থী ছিল একজন নমিনেটেড, বা অন্য পার্টি একজন। আপনাদের এক একটা আসন থেকে আপনাদের যে বাইরের নেতা, আপনাদের তারেক জিয়া সাহেব, উনি করলেন কি এক জায়গায় 6 জন 7 জন করে মনোনয়ন দিলেন। 6 জন 7 জন ছিল। বিভিন্ন জায়গায় আমার এখানে ব্যারিস্টার রবিন ফারহান আমার পাশের সিটে বসা, সাথে উকিল আব্দুল সত্তার বসা, আরো 5-7 জন ছিলেন। আপনাকে লিডারশিপ আইডেন্টিফাই করতে হবে। আপনি জুলুম নির্যাতনের কথা বলতেছেন, আপনাদের জুলুম নির্যাতনের ইতিহাস বললে তো এটা বিশ্বাসসিদ্ধ হয়ে যাবে। আপনাদের সময় গ্রেনেড হামলা হয়, আপনাদের সময় এই রাষ্ট্রের সেকেন্ড ম্যান আপনি ধরে নিলাম বঙ্গবন্ধু কন্যা, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হলো, 24 জনকে মেরে ফেললেন। আপনারা বিচার করলেন না, আপনারা জর্জ মিয়া কাহিনী বানাইলেন, আপনারা বিচারের কাছে তো গেলেন না। আমাদের 500 নেতাকর্মী আহত হলো, 24 জন নেতাকর্মী মানে মারা গেল। মহসী নারী সংগঠক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আইবি রহমান মারা গেলেন। আপনারা যদি বলেন আপনারা হত্যার রাজনীতির মুখ দিয়ে আপনার গণতান্ত্রিক শিষ্টাচারের কথা বলেন, এটা শোভা পায় না। আপনি উপজেলা নির্বাচন সারা দেশে হয়েছে, আপনার প্রশ্ন যদি চলেন সেই জায়গায় আমি একমত যে টার্ন আউট প্রশ্ন আছে, কিন্তু আপনি আবার বলেন আপনি চায়না নির্ভর, আপনি জিও যে পলিটিক্স, জিও পলিটিক্সে কি আপনি কি এখানে কি সেই জায়গায় আছে আপনি মনার্কিজম, আই এম দ্য লর্ড, আমি প্রভু, যত দূর আমার চোখ যায় আলেকজান্ডার সেলকারের মতো তত দূরে আমার রাজ্য, তত দূর জায়গায় আমার পেরিফেরি। এটা না, আমরা সভরেন কান্ট্রি, আমাদের ফরেন পলিসি আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে সংবিধান,
সেই সংবিধানে উনি যে ফরেন ইয়ার কথা মানে যে আমাদের যে পলিসি সেখানে বলেছিলেন উনি যে সকলের সহিত বন্ধুত্ব শত্রুতা কাহার সহিত না হয়। হ্যাঁ 71 সালে ইন্ডিয়ার ভূমিকার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু বঙ্গবন্ধু এসে ওই ইন্ডিয়াতে নেমে 10ই জানুয়ারি পরে যখন জানুয়ারিতে আসলেন, ওই যে লন্ডন থেকে আসলেন, এসেই ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানালেন, পরে প্রশ্ন তুললেন যে বাংলাদেশ থেকে আপনার সৈন্য প্রত্যাহার করা হোক। এটা কি দাসত্ব বলে? এখন পর্যন্ত জার্মানিতে আপনি বর্তমানে আসেন, এইটাকে আমাকে বলেন দাসত্ব বলে? বর্তমানে না, আপনি যদি প্রিভিয়াস হিস্ট্রিরে আপনি ওন করে আপনি যদি ফিউচারে না হন তাহলে তো প্রবলেম। ফিউচার আপনি এখানে একটা কনসেনসাস থাকা উচিত ছিল। কনসেনসাসটা কি? তত্ত্বাবধায়ক সরকার তো 2 নেত্রী গিয়েছিল। আমি 91 সালের 96 নির্বাচন কথা বলি, 96 নির্বাচন জাস্টিস হাবিবুর রহমান সাহেবের, সেই নির্বাচনে আমরা জয়লাভ করছি, বিএনপি সেকেন্ড হয়েছে, ঠিক আছে? একটা চলতেছিল 2001-এর পরে আপনারা 2007 পর্যন্ত কার কাছে গাড়িতে পতাকা উঠালেন? আপনারা মুক্তিযোদ্ধার আপনাদের সংগঠনে বেশি আছে। বিড়াল সাদা কি কালো প্রশ্ন নয়, প্রশ্ন হলো বিড়াল ইঁদুর মারতে পারে কিনা। আপনারা কে যুদ্ধ করেছে আমি সেই দিকে যাব না। আপনাদের এখানে যুদ্ধ আছে, মেজর হাফিজ আছেন, 79 সালে কিন্তু সে আপনাদের দলের টিকিট নিয়ে নির্বাচিত হয় নাই, ইন্ডিপেন্ডেন্টে নির্বাচিত হয়েছে। এবং আপনাদের দলে কর্নেল আকবরের মতো মুক্তিযোদ্ধা আছে, অস্বীকার করি না, কিন্তু আপনাদের দলে কেউ কি প্রতিবাদ করেছে মেজর আখতারুজ্জামান রঞ্জনের মতো যে রাজাকারে প্যাট্রোনাইজ করেন? মেজর আখতারুজ্জামান রঞ্জন আমার পাশের সিটের লোক, নদীর এই পার ওই পার। মেজর আখতারুজ্জামান বিএনপিতে থেকে আরও অনেকেই বলেছে আপনারা মতিউর রহমান নিজামী 71-এ তাদের কি ভূমিকা ছিল? আপনারা এই যে গুলাম আজম তার ভূমিকা ছিল কি? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের ভূমিকা ছিল কি? তাদের গাড়িতে আপনারা পতাকা উঠাইছেন। আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধ 1971 হয়েছিল একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্যবাদ প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশে সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মানে কি বলে উজ্জীবিত করার জন্য। আপনারা সেইটা না করে আপনারা হত্যার রাজনীতি। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, ফাইনাল রাউন্ড চৌধুরী নায়াব ইউসুফ। জাস্ট এখন সামনে কি আসলে আমরা সামনের দিকে থাকি, ইটস আপ টু ইউ, বাট কনক্লুডিং রিমার্কস, ফাইনাল রাউন্ড। মানে উপজেলার যে ওনাদের যে নির্বাচন, যেটা গণতান্ত্রিক মৌলিক গণতান্ত্রিক অধিকার একটি দেশের মানুষের, হ্যাঁ, ওইটার থেকে ওনারা সবসময় সরে যেয়ে ওনারা 71 চলে আসে, উনি 65 চলে আসে, 77 চলে আসে, 75 চলে আসে। 75-এ তো বিএনপি ছিল না, আর 71-এও ছিল না। এবং আমি আপনাদের নেতার প্রতি সম্মান দেখিয়ে বলছি, অবশ্যই সে মুক্তিযুদ্ধ করেছেন এবং সেই মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠাতা, উনি সেটা শুরু করেছেন, অবশ্যই আমি তাকে সম্মান জানাই। এখানে অসম্মান, কোনো বড় নেতাকে অসম্মান করা এইটা আমাদের বিএনপিতেও নাই এবং সেই শিক্ষা আমি পাইনি। আপনারা বলছেন যে হামলা, হ্যাঁ, এই হামলার তো এই হামলা তো বিএনপির দায়ী না। আপনারা তো আপনাদের সরকার উৎখাত হচ্ছে সেই খবর আপনারা পেয়ে যান, তো এত বড় যে তার উপরে হামলা হবে, এই হামলার কথা কি আপনারা কোনো খবর পান নাই সেই সময়? আপনাদের পাওয়ার কথা তো। আর 2001-এর যে নির্বাচন, সেটা নিরপেক্ষ নির্বাচনে ওই সময় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছিলেন মনে হয়। 2001-এ তো লতিফুর রহমান, হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। না, প্রেসিডেন্ট যে ছিলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ছিলেন। এবং তখন তো নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, হ্যাঁ, আমরা ক্ষমতায় এসেছিলাম। আপনি যে বলছেন যে ইয়াজউদ্দিন উনি অমুক তমুক, ওনারা কেন হলো, এগুলা তো ইররিলেভেন্ট। এখন যে বর্তমান অবস্থা, এখন যে গণতান্ত্রিক না, পুরানো কথা, আই থিংক ইটস বেটার যে আপনি মুক্তিযুদ্ধকে যদি ডিজোন করেন, আমরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, আপনাদের শিষ্টাচার কি? আপনি গলার জোরে আপনি পুরানো দিকে চলে যাচ্ছেন। আপনি নিজেই বলছেন যে আপনি প্রণব মুখার্জি, আপনি বন্ধুপ্রতিম রাষ্ট্র, মহামান্য রাষ্ট্রপতি ভারতের, আপনি নিজেই বলছেন। না, আপনাদের কালচার যদি এটা হয়, আমি এই জন্যই তো আজকে বসে আছি এখানে আপনার সাথে কথা বলতে পারছি যে আমরা স্বাধীন দেশের
নাগরিক। হ্যাঁ, definitely। এখানে আপনাদের নেতার ভূমিকা আছে, এটা তো আমরা অস্বীকার করি না। আমি সম্মানের সাথে, আমার দাদার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিলেন। হ্যাঁ, আমি সেটার ব্যাপারে যারা মুরব্বী, যারা সিনিয়র, তাদের অসম্মান করে আমি কোনো কথা বলতে চাই না। আপনি জিয়া রহমানের কথা বারে বারে নিয়ে আসছেন। আপনাদের তারেক জিয়া উনি বঙ্গবন্ধুকে অসম্মানজনক কথা বলেন, সেখানে বিভিন্ন না না, এরকম কোনো প্রমাণ নাই, এরকম কোনো অনেক প্রমাণ প্রমাণ নাই। আছে। আপনি আমাকে কত একটু প্রমাণ কথা চাবেন? বলতে চান, একটু আপনাদের বলতে যে দেন। আখতারুজ্জামান রঞ্জন সেই বলেছেন একজন জাতির করে শ্রেষ্ঠ আসুক, আমি সন্তান। আসছি আপনার কাছে, উনি শেষ করুক, কারণ শেষের দিকে আমার হাতে খুব আজকে বেশি যে সময় নেই। গণতন্ত্র, যেটা গণতন্ত্রহীনতায় আমরা আজকে ভুগছি এই দেশের মানুষ, এই ব্যাপারে আপনারা কি করবেন সেটা আপনাদের চিন্তা করা উচিত। আপনারা বলছেন আপনারা আমরা যাইনি বলে আপনারা একজন স্বতন্ত্র, একজন আওয়ামী লীগ থেকে আরেকজন ডামি, এইভাবে করে আপনারা নির্বাচন করেছেন। এটা আপনাদের কথা। তো ঘুরে ফিরে তো দল একটাই, আপনি বলবেন ঘুরে না। ফিরে তো দল একটাই। না না না, আপনাদের সাথে ছিলেন, আপনারা তত্ত্বাবধায়ক আপনাদের সরকার- সাথে ছিলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম করে আপনাদের সাথে ছিলেন, আপনাদের জোটের নেতা ছিলেন। আপনাদের অপরাজনীতির কারণে উনি কিন্তু এই 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং জিতে এসেছেন। আপনাদের এককালে থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন শমশের মোবিন চৌধুরী। শমশের মোবিন চৌধুরী নির্বাচিত হতে উনি তো একেবারে ওনার আপনারা জামানত আমাকে কথা বাজেয়াপ্ত। বলতে দেন না, that is the problem। উনি আমার শেষ তো করার সময় আমি আসছি আমার তো আপনার এখন কাছে, আমি আসছি আপনার কাছে। কথা বলাটা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আপনি একটু শেষ করুন, আমরা এখনো রাজপথে আছি গণতন্ত্রের। আমরা আশা করব আপনাদের থেকে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, যে আমরা যাতে করে একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা ফিরে যেতে পারি, এই দেশের মানুষ গণতন্ত্রের দিকে ফিরে যেতে পারি, এটাই আমার আশা। পুরানো কথা বলে কি হত্যা হয়েছিল, এরকম তো অনেক বিএনপি আওয়ামী লীগের সময় অনেক হত্যা হয়েছিল, আমরা সেই ফিরিস্তি দিতে পারি। এটা বসলে তো এটা শেষ নাই। কিন্তু যে জামাতের কথা বললেন, জামাতের সাথে আপনারাই প্রথমে হাত মিলিয়েছিলেন এরশাদের টাইমে। এটা ঠিক না। এরশাদের সামনে আপনার নেত্রী হাত মিলিয়েছিল, সেই জন্য আমাদের সংসদীয় গণতন্ত্রে আমরা আরো সংসদীয় গণতন্ত্রে জামাত নির্বাচিত হয়েছিল, আওয়ামী লীগও সেখানে ছিলেন। আপনারা আমাকে একটু আপনি শেষ করে দেন। 1991 এদেশের মানুষ দেখিয়ে দিয়েছিল তারা কাকে চায়। বিএনপি, আবার বিএনপিকেই তারা ভোট দিয়ে 96 এ কিন্তু বাংলাদেশের জনগণই দেখে দিয়েছিল আবার ক্ষমতায়। অবাধ নিরপেক্ষ 9 বছর পরে এই গণতান্ত্রিক আপনারা এরশাদের সাথে আপনারা হাত মিলিয়েছিলেন 1988-এ। আপনারা নির্বাচনে চলে গেছিলেন 86-এ নির্বাচনে চলে গেছিলেন। আপনি যদি এই কথা বলেন, আমরা আদর্শিক দিক থেকে আমাদের স্ট্যান্ড, আমাদের অধিকার আমরা আদায় করব। আপনাদের সময় আপনি শুধু একাই বলবেন, জিল্লুর ভাইরা হতে পারে। আপনি বর্তমান বলেন আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনারা কি করবেন, সেই কথা আপনারা বলেন। কারণ এই দেশে এখন গণতন্ত্র নাই, এই দেশে মানুষের ভোটের অধিকার নাই। তার জন্য আপনারা কি করবেন এই সহযোগিতা, এবং সেটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। টাইম নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই, আপনি মিলিয়ে দেখবেন। আপনি যদি বলেন, আপনি বারে বারে বলেন আপনারা, এইটা কি শিষ্টাচার? ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধে যার অপরিসীম অবদান, প্রণব মুখার্জিকে আপনাদের দলের নেত্রী শিডিউল দিয়ে ওনাকে দেখা করতে গেলেন না। এটা তো জাতি হিসেবে আমাদেরকে অনেক ছোট করেছে। আমরা তো হরতাল দেখেছিলাম। আপনাদের যদি বলেন, আমাকে কথা বলে যে আপনার সাথে কথা বলি না আমি প্লিজ আপনি আমার একটু কথা বলতে দেন। গ্রেনেড হামলার পরেও, বঙ্গবন্ধুর হত্যার পরেও, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনারা যে 18 সালে নির্বাচনে গেলেন, সেখানে সকলেই গেলেন। 14 সালে নির্বাচন বর্জন করলেন, 18 সালে নির্বাচনে গেলেন, গিয়া নির্বাচিত হলেন 5 জন 6 জন। নির্বাচিত হওয়ার বলে আপনাদের জেনারেল সেক্রেটারি শপথ নিলেন না, একজন কি বলে ফখরুল ইসলাম আলমগীর, অন্য 6 জন শপথ নিলেন। আপনাদের দলের শৃঙ্খল আছে? আপনারা বলেন একদলীয় কথা, আপনারা আমাদের দলের দামি ক্যান্ডিডেট, কি বলে স্বতন্ত্র ক্যান্ডিডেট, আমাদের শৃঙ্খলা নাই। আমি যদি বলি আপনাদের 119 জন লোক এ পর্যন্ত বহিষ্কার হয়েছে। আপনাদের গ্রামগঞ্জের লোক আপনাদের ইলেকশন করতে চায়, আপনাদের তারেক জিয়া নির্বাচন করতে চায় না। এটা হলো দিবালোকের মতো সত্য। আপনাকে নির্বাচন আসতেই হবে। কোনো ভিন্ন কায়দায় আপনাদেরকে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ভিন্ন কায়দায় বিদেশিদের উপরে ভরসা করে অন্য শক্তির পেছনের দরজা দিয়ে এই ক্ষমতা যাওয়ার এটা আর সুযোগ নাই। আপনারা বলেন
আপনারা গুম আর হত্যার কথা বলেন। 1988 সালের যে নির্বাচন, সেখানে আর 96 সালে যে নির্বাচন 15 ফেব্রুয়ারি, কুখ্যাত হত্যাকারী আমাদের বঙ্গবন্ধু হত্যাকারী কর্নেল রশিদ, তাকে আপনারা বিরোধী দলের নেতা বানাইছিলেন, বিরোধী দলের নেতা। আপনাদের কাছে আবার গণতন্ত্রের চর্চার কথা যদি আমরা শুনি আমাদের জন্য কষ্ট লাগে। আজকে আশা করেছিলাম আপনি একটা নেগেটিভ অ্যাটিটিউড বাদ দিয়ে পজিটিভ রাজনীতির দিকে যাবেন। আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। এটা হলো উপজেলা নির্বাচন, এটা স্থানীয় সরকারের নির্বাচন, এটার স্টাইল ভিন্ন। আসেন, আসতে প্রতীক যেহেতু নাই, আসেন দেখেন অবস্থাটা কি হয় দেখেন। না না, জাতীয় নির্বাচন না, এটা জাতীয় নির্বাচনের গ্র্যাভিটিটা আলাদা। গ্র্যাভিটি সেখানে শাসনভার আসবে এবং আপনি হাবিবুল হোসেন আপনার আত্মীয় স্বজনকে না না আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, যেতে দেন নাই এলাকায়, তারা প্রভাব খাটাবে। আমি তো আমার এলাকা থেকে বানা করা আছে, আমার নির্বাচনী এলাকা থেকে আজকে কালের কণ্ঠ পড়বেন দয়া করে। বলছে এমন যদি হতো সরাইল নাসিরনগরের মতো। আমি আমার ওই নাসিরনগরের এমপি, এবার আমরা টোটালি নিউট্রাল। জনগণ আসবে, যার ভোট তাকে দিবে, কোনো প্রবলেম নাই। আমরা আপনারা নির্বাচনে আসবেন না, কল্যাণ পার্টি তো নির্বাচনে আসছেন, ইসলামিক ঐক্যজোটের হুসামউদ্দিন চৌধুরী আসছেন, নির্বাচনে আসছেন না, এটাকে ঠিক বলেন না। আপনাদের দলের ভিতরে আপনাদের এমপি মন্ত্রীদের এই উপজেলা নির্বাচনে বলেছে দূরে থাকতে। না না, আমাকে একটু বলতে দেন। দূরে থাকতে বলেছে কারণ আপনারা প্রভাব খাটাতে পারেন। তাহলে আপনারা যখন নিজেদের নির্বাচন হবে, আপনি যখন সিটিং এমপি তখন সেখানে আপনারা প্রভাব খাটাবেন না, আপনি প্রশাসনকে ব্যবহার করবেন না, আপনি কথা বলতে দিচ্ছেন না, সিভিল ব্যবহার করবেন না, আপনি মুক্তিযুদ্ধের যারা বিরোধী, আবার আপনি 71 এ চলে যাচ্ছেন। ডেফিনেটলি আবার যেতে হবে। আমার হাতে সময় নেই, শেষ করতে হবে। জাস্ট 30 সেকেন্ড সরকার এটা চিরস্থায়ী, কেউ চিরস্থায়ী বলে না, আপনার পাশের দেশ 3 ইন্ডিয়া, মাসের জন্য। আপনি ইউরোপ, আপনারা যারা মার্কিনের কাছে অথবা ইউরোপের কাছে ধর্ণা দেন, সেখানে কিন্তু প্রেসিডেন্ট গভর্নমেন্টের আন্ডারে নির্বাচনটা হয়, সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই। তারা সভ্য শিক্ষিত জাতি, আমরা এখনো সেখানে পৌঁছাতে পারি না। তাহলে যদি আপনাদের মধ্যে অশিক্ষিত দেয়, আপনাদের মধ্যে কারণ আপনাদের নেত্রী হলো, সরি বলতে খারাপ দেখা যায়, ধন্যবাদ। আপনাদের নেত্রী শিক্ষাগত অনুষ্ঠানের আমি শেষ করছি। বিএনপি বাংলাদেশ আপনাদের যে নেতা তার শিক্ষাগত যোগ্যতা শেষ করছি। আপনি শিক্ষিত প্রশ্ন তুলেন, আপনাদের নেতা তারেক জিয়া শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস চৌধুরী নায়াব ইউসুফ এবং মিস্টার মোহাম্মদ মঈনুদ্দিন, অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নির্বাচন নিয়ে। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু একথা স্বীকার করতেই হবে যে ভোটের প্রতি মানুষের আগ্রহ দিনে দিনে কমে যাচ্ছে, এবং কিভাবে মানুষকে নির্বাচনে ফিরিয়ে আনা যাবে এবং যেটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার একটি অন্যতম টুলস, সেই দিকে আমাদের রাজনৈতিক নেতৃত্বের এবং বিশেষ করে ক্ষমতাসীনদের এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের মনোযোগ দেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।